যদিও আমাদের অনেকের মধ্যে ধারণা রয়েছে কৃমি বা ওয়ার্ম মানেই হলো পরজীবী, কিন্তু এই ধারণাটি প্রকৃতপক্ষে সত্য নয়। এই ওয়ার্ম বা কৃমিদের মধ্যে একটি বড় অংশ অবশ্যই বিভিন্ন জীবদেহে পরজীবী হিসাবে বসবাস করে। আবার আরেকটি অন্যতম বৃহৎ অংশ স্বাধীনজীবী হিসাবেও প্রকৃতিতে বসবাস করতে পারে, যেরকম আমরা জানি প্ল্যানেরিয়ার কথা। এই কৃমিদের তৃতীয় অংশটি হলো একটি ব্যতিক্রমী, কারণ এরা সাধারণভাবে প্রকৃতিতে স্বাধীনজীবী হিসাবে বসবাস করতে পারে, আবার যদি প্রাণীদেহে প্রবেশ করার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু এরা পরজীবী হিসাবে জীবন ধারণ করে। প্যারাসাইটোলজি বা পরজীববিদ্যার ভাষায় আমরা এই ধরনের পরজীবীদের বলি ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। আর যে সকল পরজীবী কেবলমাত্র পরজীবী হিসাবেই জীবন ধারণ করে, কখনোই স্বাধীনজীবী হিসাবে জীবন ধারণ করতে পারে না, তাদের আমরা বলি অবলিগেট প্যারাসাইট। এখন আমরা মূলত আলোচনা করব মানবদেহের বিশেষ কিছু কৃমি ঘটিত রোগ সম্পর্কে। তবে তার আগে জেনে নেওয়া প্রয়োজন রাউন্ড ওয়ার্মস বা গোল কৃমি এবং ফ্ল্যাট ওয়ার্মস বা চ্যাপ্টা কৃমি বলতে ঠিক কী বোঝায়। কোনো গোল কৃমির শরীরের যদি আমরা প্রস্থচ্ছেদ করি তবে সেই প্রস্থচ্ছেদের আকৃতি হবে গোলাকার, আর চ্যাপ্টা কৃমিদের প্রস্থচ্ছেদ করলে সেই প্রস্থচ্ছেদের আকৃতিও হবে ঠিক চ্যাপ্টা ধরনের। গোল কৃমিদের বা রাউন্ড ওয়ার্মসদের শরীরে সাধারণত খণ্ডীভবন দেখা যায় না, কিন্তু ফ্ল্যাট ওয়ার্মস বা চ্যাপ্টা কৃমিদের শরীর অসংখ্য ছোট ছোট অংশে বিভক্ত, যেগুলিকে আমরা বলি প্রোগ্লোটিড। প্রজননক্ষম পরিণত প্রোগ্লোটিডগুলিকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লোটিড। যদিও কৃমিঘটিত রোগের ক্ষেত্রে বিভিন্ন নাম প্রযোজ্য, যেমন হুইপওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, হুকওয়ার্ম, টেপওয়ার্ম প্রভৃতি, কিন্তু কৃমিদের শ্রেণীবিন্যাস মূলত দুটি গ্রুপে হয়। একটি হলো রাউন্ড ওয়ার্মস বা গোল কৃমি, যাদের অপর নাম হলো অ্যাসহেলমিনথিস বা নিমার্ট হেলমিনথিস। অপরপক্ষে টেপওয়ার্ম বা চ্যাপ্টা কৃমিদের বলা হয় ফ্ল্যাট ওয়ার্মস বা প্ল্যাটিহেলমিনথিস। পিনওয়ার্ম ডিজিজের জন্য দায়ী পরজীবী বা কৃমিটি হল এন্টেরোবিয়াস ভার্মিকিউলারিস। এটি মূলত মানুষের ইন্টেস্টাইন বা অন্ত্রে সংক্রমণ এবং বসবাস করে, যেরকমভাবে ডান দিকের ছবিতে আমরা লক্ষ্য করতে পারছি। অপরিশুদ্ধ জল, খাবার অথবা কোনো নোংরা কাপড় বা সারফেসের সংস্পর্শে এলে এই রোগের সংক্রমণ ঘটতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই সকল কৃমির ডিমগুলি একটি পুরু আবরণের ভিতর আবদ্ধ থাকে, ফলে প্রাকৃতিক পরিবেশে এগুলি সহজে নষ্ট হয় না। এমনকি প্রচণ্ড উত্তাপ এবং পাকস্থলীর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও এর কোনো ক্ষতি করতে পারে না। এই কারণেই কিন্তু যে কোনো কৃমিঘটিত রোগের প্রাদুর্ভাব খুব বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা সত্ত্বেও আটকানো সম্ভব হয় না। মানুষের অন্ত্রে বসবাসকারী আরেকটি কৃমিঘটিত পরজীবী হল ট্রেকিওরিস ট্রাইকিউরা, যেটি হুইপওয়ার্ম ডিজিজের জন্য দায়ী। নিচের উভয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের অন্ত্রের ভিতর কোলোনোস্কপির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে হুইপওয়ার্ম সেখানে আটকে রয়েছে। এক্ষেত্রেও অপরিশোধিত খাবার বা জলের মাধ্যমে কিন্তু সংক্রমণ ঘটতে পারে। আবারও বলি, এক্ষেত্রে অপরিশোধিত খাবারে সংক্রমণের মাধ্যম হিসাবে থাকে মূলত এইসব কৃমির ডিমগুলি। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস হলো এক ধরনের গোল কৃমি, যার প্রভাবে রাউন্ড ওয়ার্ম ডিজিজ লক্ষ্য করা যায়। অন্ত্রের ভিতর কিভাবে গুচ্ছাকারে অসংখ্য অ্যাসক্যারিস অবস্থান করছে তা আমরা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি। কখনো কখনো এদের সংখ্যা এতই বেশি হয় যে সমগ্র ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্রকে এরা ভিতর থেকে ব্লক করে দেয় এবং অপারেট করে এদের বের করা ছাড়া আর উপায় থাকে না। এদের সমগ্র জীবনচক্র লক্ষ্য করলে দেখা যাবে যে এরা ইন্টেস্টাইন বা অন্ত্র এবং লাংসে সংক্রমণ ঘটাতে পারে, তবে সেটি জীবনচক্রের বিভিন্ন দশায়। আবারও অপরিশোধিত জল, খাবার বা কোনো নোংরা কাপড় বা এই ধরনের সারফেসের কন্ট্যাক্টে এই ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। ট্রিকিনোসিস হলো আরেকটি কৃমিঘটিত রোগ, যার জন্য দায়ী পরজীবীটি হলো ট্রিকিনেলা স্পাইরালিস।
এটি অন্ত্র, পেশি এবং চোখের বিভিন্ন অংশে সংক্রমণ করতে পারে। শূকরের মাংস ভক্ষণের ফলে এই ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এদের অ্যানিম্যাল হোস্ট হলো পিগ, অর্থাৎ মানুষ ছাড়া এরা শূকরের দেহে জীবন ধারণ করে। ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি শূকরের মাংসের মধ্যে কিভাবে সিস্ট আকারে ট্রিকিনেলার বংশ বিস্তার হয়েছে এবং এই মাংস যে প্রাণী ভক্ষণ করবে তার শরীরে কিন্তু সেই সংক্রমণ ছড়িয়ে পড়বে। আমাদের খেয়াল রাখতে হবে পর্ক, বিফ বা এরকম যে কোনো মাংসে যদি এই ধরনের অ্যাপিয়ারেন্স আমরা কখনো খুঁজে পাই, তবে প্রবল সম্ভাবনা হলো সেটি কোনো না কোনো কৃমি ঘটিত পরজীবী সিস্ট, এবং সেই ধরনের মাংস এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। অ্যাঙ্কাইলোস্টোমা ডুওডেনালিস এটি হুকওয়ার্ম ডিজিজের জন্য দায়ী। হুকওয়ার্ম নামটি থেকেই বোঝা যাচ্ছে এরা হুকের সাহায্যে ইন্টেস্টাইনের গায়ে আটকে থাকে। মাঝের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এদের শরীরের অগ্রভাগে কিভাবে হুকগুলি অবস্থিত। এদের জীবনচক্রের বিভিন্ন দশায় এরা অন্ত্র, ফুসফুস এবং লিম্ফ নোডগুলিকে সংক্রমণ করে। ঘাস, শাকপাতা প্রভৃতির সংস্পর্শে এলে এদের লার্ভাগুলি ত্বকের সংস্পর্শে আসে এবং সেখান থেকে ত্বক ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করে। তবে সেটা হলেও বুঝে ওঠা খুবই মুশকিল, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে। এই ধরনের সংক্রমণের কিছু বিরল পর্যায়ে ত্বকের নিচে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকের ছবিতে। ফাইলেরিয়াসিস বা গোদের জন্য দায়ী হল উচেরেরিয়া ব্যানক্রপ্টি, যেটি প্রধানত কিউলেক্স ধরনের মশার দ্বারা পরিবাহিত হয়। তাই এর অ্যানিমাল হোস্ট হল মসকিউটো। শরীরের বিভিন্ন অংশের লিম্ফ গ্ল্যান্ড বা লিম্ফ ভেসেলগুলি হলো এই উচেরেরিয়ার সংক্রমণের স্থান। তাই যখন এই সব জায়গার অত্যধিক সংক্রমণ হয় তখন এই লিম্ফ নোডগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ফুলে ওঠে, ফলে সেই শরীরের অংশটিও প্রচণ্ডভাবে ফুলে ওঠে। ওষুধের মাধ্যমে এর নিরাময় সম্ভব হলেও কিছু ক্ষেত্রে সেই সব অঙ্গকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়ে। লোয়া লোয়া কৃমিটিকে আমরা বলি আইওয়ার্ম। গরু, মোষ, ছাগল থেকে শুরু করে মানুষ প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের সংক্রমণ খুঁজে পাওয়া যায় এবং স্বাভাবিকভাবেই সংক্রামিত স্থান হলো চোখের কানেকটিভ টিস্যু। হৃদয় বিদারী এবং ভয়ঙ্কর হলেও সংক্রামিত ব্যক্তির চোখের দিকে চোখ রাখলে তার চোখের ভিতর ওই সাদা অংশটিতে জীবন্ত কৃমিটিকে ঘুরে বেড়াতে দেখা যাবে। আমরা গ্রামে ঘরে যেটিকে ডাঁশ মাছি বলে চিনি, সেই সব হর্স ফ্লাই এবং ডিয়ার ফ্লাইয়ের মাধ্যমেই এই লোয়া লোয়া কৃমির সংক্রমণ ঘটে। তাই ইনসেক্ট হলো এক্ষেত্রে অ্যানিম্যাল হোস্ট। টিনিয়া স্যাজিনাটা বিফ টেপওয়ার্ম ডিজিজের জন্য দায়ী। এক্ষেত্রেও মাংসের মধ্যে একই ধরনের সিস্ট আমরা খুঁজে পাব। এদের সংক্রমণ স্থানও হলো অন্ত্র এবং যে কোনো ক্যাটেলের শরীরেই এদের খুঁজে পাওয়া যেতে পারে। এরা কতটা দীর্ঘ হতে পারে তা আমরা বাঁ দিকের ছবিতে অনুমান করতে পারি। টিনিয়ার আরেকটি প্রজাতি হলো টিনিয়া সোলিয়াম, যেটি পর্ক টেপওয়ার্ম ডিজিজের জন্য দায়ী, অর্থাৎ এটি শূকরের মাংস ভক্ষণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যানিম্যাল হোস্ট এক্ষেত্রে পিগ। হাইম্যানোলেপিস ন্যানা হলো আরেকটি চ্যাপ্টা কৃমি, যেটি আকারে ছোট হওয়ায় একে বলা হয় ডুয়ার্ফ টেপওয়ার্ম। এটির সংক্রমণস্থল অন্ত্র এবং এটিও অপরিশোধিত খাবার এবং স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাসিওল্যাপসিস বাস্কির সংক্রমণে হয় ইন্টেস্টিনাল ফ্লুক ডিজিজ। শাক সবজি ভালোভাবে ধুয়ে বা সেদ্ধ না করে খেলে এই ধরনের সংক্রমণ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই জলজ উদ্ভিদের ভক্ষণের মাধ্যমেই এই রোগ ছড়ায়। অ্যানিম্যাল হোস্ট শামুক বা স্নেলের শরীরে এরা বসবাস করে। সিস্টোসোমা ম্যানসনির প্রভাবে হয় ব্লাড ফ্লুক ডিজিজ। সংক্রমণের বিভিন্ন দশায় এরা যকৃৎ এবং ফুসফুসে সংক্রমণ ঘটায়। যেহেতু এদের অ্যানিম্যাল হোস্ট হলো শামুক, তাই এদের সংক্রমণ ঘটে অধিকাংশ ক্ষেত্রেই জলের মাধ্যমে।